আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কার্ডিয়াক অ্যাকশন পোটেনশিয়ালস নিয়ে জানব এবং এটা নিয়ে ডিটেলস যতটুকু আমাদের লাগবে এবং বেসিকটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। তো আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম যে আমাদের কার্ডিয়াক মাসেলের যে স্পেশাল প্রপার্টিগুলো সেগুলো কী কী আছে। ওইখানে একটা কথা বলেছিলাম প্রথমেই আমি, যে কার্ডিয়াক মাসেলের টু টাইপস অফ টিস্যু বা টু টাইপস অফ সেল বা টু টাইপস অফ মাসেল যারাই বলেন পাওয়া যায়। একটা হচ্ছে কন্ডাক্টিভ, একটা হচ্ছে কন্ট্রাক্টাইল। তো কন্ট্রাক্টাইল কোনগুলো, যেটা হচ্ছে আমাদের অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মাসল। আর কন্ডাক্টিভ কোনগুলো, যেগুলো জাংশনাল টিস্যু, তার মানে এসএ নোড, এভি নোড, পার্কিনজি ফাইবার বা এভি বান্ডেল, বান্ডেল অফ হিস, এই বিষয়গুলো। এখন আমাদের অ্যাকশন পোটেনশিয়ালটাও ঠিক কোন টাইপের মাসল বা কোন টাইপের ফাইবার বা কোন টাইপের টিস্যুকে অ্যাক্টিভেট করছে বা কোথায় জেনারেট হচ্ছে আমাদের হার্টের ভিতরে, তার উপরে নির্ভর করে আমরা আমাদের অ্যাকশন পোটেনশিয়ালকেও মেইনলি দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফাস্ট অ্যাকশন পোটেনশিয়াল বা অ্যাকশন পোটেনশিয়াল ইন নন নোডাল টিস্যু বা অ্যাকশন পোটেনশিয়াল ইন কন্ট্রাক্টাইল সেল। আর কন্ট্রাক্টাইল সেল মানে কোনগুলো আপনারা জানেনই। এখন এটাকে আমরা ফাস্ট অ্যাকশন পোটেনশিয়াল কেন বলছি? কারণ আমাদের যেই কন্ট্রাক্টাইল টিস্যুগুলো বা ফাস্ট অ্যাকশন যেগুলো নন নিউরাল টিস্যুগুলো বা আমাদের অ্যাট্রিয়াল এবং ভেন্ট্রিকুলার যে মাসেলগুলো, এইগুলোর একটা স্পেশাল প্রপার্টি হচ্ছে এইখানে প্রচুর পরিমাণে ফাস্ট সোডিয়াম চ্যানেল থাকে, মানে ভোল্টেজ গেইটেড সোডিয়াম চ্যানেল থাকে। এই ভোল্টেজ গেইটেড সোডিয়াম চ্যানেলগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এরা অনেক ফাস্ট ওপেন করতে পারে এবং অনেক র্যাপিড ইনফ্লো অফ সোডিয়াম ইনটু দ্য সেল করতে পারে। ঠিক আছে, এই কারণে র্যাপিড ডিপোলারাইজেশন হয়। যেহেতু র্যাপিড ডিপোলারাইজেশন হয়, এই কারণে এটাকে আমরা বলে থাকি ফাস্ট অ্যাকশন পোটেনশিয়াল। ওকে, আর অন দ্য কন্ট্রারি আমরা যদি কন্ডাক্টিভ টিস্যুর কথা বলি বা নোডাল টিস্যুগুলোর কথা বলি, সেইখানে অ্যাকশন পোটেনশিয়ালগুলো রিলেটিভলি স্লো হয়। স্লো কেন হয়? কারণ এই কন্ডাক্টিভ টিস্যুগুলোতে আসলে এরকম ভোল্টেজ গেইটেড ফাস্ট সোডিয়াম চ্যানেল না থেকে সেখানে বরং কিছু ক্যালসিয়াম চ্যানেল থাকে। তো কার্ডিয়াক মাসেলে যে ক্যালসিয়াম চ্যানেলগুলো থাকে আমরা জানি সেগুলো দুই টাইপে ভাগ করি আমরা। একটা হচ্ছে টি বা ট্রানজিয়েন্ট টাইপ, আর একটা হচ্ছে এল টাইপ। এই দুই টাইপের ক্যালসিয়াম চ্যানেলটা আসলে ওইখানে থাকে। তো এই ক্যালসিয়াম চ্যানেলগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এরা হচ্ছে স্লো ওপেনিং হয়। কেমন? ক্লোজারও স্লো হয়, ওপেনিংও স্লো হয় এবং যে ইনফ্লাক্স অফ আয়ন্স এটা অনেক স্লো। তো এই কারণে দেখা যায় স্লো আপস্ট্রোক অফ ডিপোলারাইজেশন হয় ইন কেস অফ এসএ নোড, এভি নোড বা এই নোডাল টিস্যুগুলোতে। তো এই কারণে এটাকে আমরা বলি হচ্ছে স্লো অ্যাকশন পোটেনশিয়াল। বুঝে গেছে? তাহলে অ্যাকশন পোটেনশিয়াল আমরা কার্ডিয়াক অ্যাকশন পোটেনশিয়ালকে মেইনলি দুইটা ক্যাটাগরিতে ভাগ করব। একটা হচ্ছে ফাস্ট অ্যাকশন পোটেনশিয়াল, যেগুলো কন্ট্রাক্টাইল সেলে হবে বা কন্ট্রাক্টাইল টিস্যুতে হবে। আর কতগুলো হচ্ছে আমাদের স্লো অ্যাকশন পোটেনশিয়াল, যেগুলো নন নোডাল টিস্যু আছে যেগুলো, সেখানে হবে। ঠিক আছে, এখন আমরা প্রথমে আসি ফাস্ট অ্যাকশন পোটেনশিয়াল, বা যদি স্পেসিফিক্যালি বলি তাহলে আমাদের যে ভেন্ট্রিকুলার মায়োসাইট, এই ভেন্ট্রিকুলার মায়োসাইটের যে অ্যাকশন পোটেনশিয়াল, এটা কীভাবে হয়। তো এটা আলোচনা করার আগে আমরা জানি যে অ্যাকশন পোটেনশিয়াল জিনিসটা কি। অ্যাকশন পোটেনশিয়াল হচ্ছে প্রথমে একটা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল থাকবে, তারপরে কোনো আয়নের ইনফ্লাক্স হবে। এই আয়নের ইনফ্লাক্সের কারণে আমাদের যেই থ্রেশোল্ড লেভেলটা আছে বা ভোল্টেজের যে থ্রেশোল্ড, সেটা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত যাবে। তখন একটা নির্দিষ্ট ক্যাটাগরির আয়ন চ্যানেল খুলবে, যেটা ভিতরে ঢুকবে, যার কারণে আমাদের ডিপোলারাইজেশন হবে। তারপরে একটা নির্দিষ্ট ক্যাটাগরির আয়ন চ্যানেল খুলবে, যেটা বাইরে বেরিয়ে যাবে আয়নগুলো, তখন হচ্ছে ডিপোলারাইজেশন ঘটবে। আমাদের কার্ডিয়াক মাসলের অ্যাকশন পোটেনশিয়ালগুলো এক্স্যাক্টলি সেম, ওভাবে আমাদের কাজ করবে। তো এখানেও তাহলে আমাদের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল আছে। তো এই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল আমাদের হচ্ছে ভেন্ট্রিকুলার মায়োসাইটে এবং নোডাল ফাইবারগুলোতে আলাদা। দেখা যায় আমাদের ভেন্ট্রিকুলার মায়োসাইটে এই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা অনেক বেশি থাকে। তো এটা মোটামুটি অ্যাভারেজ করলে বিভিন্ন বইতে লেখা আছে, যেমন আমাদের গাইডনে লেখা আছে -85 টু -90, আর গ্যানোমে ডিরেক্টলি লেখা আছে -90 মিলিভোল্ট। ওকে, তো এই যে -90 মিলিভোল্ট অফ রেস্টিং মোমেন্ট পোটেনশিয়ালটা কী করে জেনারেট হয়? এটা জেনারেট হয় দুইটাভাবে। একটা হচ্ছে যে আমরা জানি আমাদের মোটামুটি দেহের প্রত্যেকটা ছেলেই আমাদের সোডিয়াম, পটাশিয়াম, এটিপিএস একটা পাম্প আছে, এবং এই পাম্পের কাজ হচ্ছে 3টা সোডিয়ামকে সে হচ্ছে ভিতর থেকে, সেলের ভিতর থেকে বাইরে বের করে দেয়। যদিও সেলের বাইরে সোডিয়াম বেশি থাকে। আর কি করে? আমরা যদি এইটা সেলের কথা চিন্তা করি, আমি মনে করি এইটা হচ্ছে সোডিয়াম চ্যানেল, তাহলে সে হচ্ছে 3টা সোডিয়াম বাইরে বের করে দেয়। বাইরে সোডিয়াম বেশি থাকা সত্ত্বেও সে বের করে দেয়। আর সে হচ্ছে 2টা পটাশিয়াম ভিতরে ঢোকায়। তার মানে নেট একটা পজিটিভ চার্জের হচ্ছে ঘাটতি থাকে ভিতরের দিকে, তাই না? এখন কথা হচ্ছে, বাইরে যেহেতু সোডিয়াম বেড়ে যাচ্ছে, তাহলে সোডিয়াম আবার ভিতরে কেন চলে আসে না? কারণ হচ্ছে আমাদের যে কার্ডিয়াক মাসেলটা আছে, এই মাসেলের যে মেমব্রেন, এটা টোটালি ইম্পারমিয়েবল টু হচ্ছে সোডিয়াম। ঠিক আছে, ভেন্ট্রিকুলার মায়োসাইটটা। তো যেহেতু ইম্পারমিয়েবল টু সোডিয়াম, এখানে সোডিয়ামটার ভিতরে আসতে পারে না। এই কারণে রিলেটিভলি ভিতরে একটা নেগেটিভ চার্জ সবসময় বিরাজমান থাকে।
এই যতটুকু চার্জ বিরাজমান থাকে এটার পরিমাণ মোটামুটি হচ্ছে -5 মিলিভোল্ট। ওকে, তো এই -5 মিলিভোল্ট অফ রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ইজ কন্ট্রিবিউটেড বাই দ্য সোডিয়াম পটাশিয়াম এটিপিএস। এখন একটা জিনিস খেয়াল করুন, যেহেতু সোডিয়াম ভিতরে শুধু বাইরে বেরোতে পারছে কিন্তু ভিতরে যেতে পারছে না, তার মানে দেখা যাবে যে এই যে সোডিয়ামের যেই পার্টটা বা যেই কন্ট্রিবিউশনটা ইন রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল এটা একেবারেই নেগলিজিবল। তো বলাই হয়ে থাকে আসলে সোডিয়ামের কোনো পার্টই নেই বা কোনো কন্ট্রিবিউশনই নেই ইন রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল অফ ভেন্ট্রিকুলার মায়োসাইট, কিন্তু পটাশিয়ামের আছে, কারণ পটাশিয়াম ইজ ইজিলি পারমিয়েবল। কেমন, তো পটাশিয়ামটা ভিতরে কম যাচ্ছে বলেই আমাদের হচ্ছে অ্যাকশন পোটেনশিয়ালটা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা ক্রিয়েট হচ্ছে। তাহলে এই -5 মিলিভোল্টটা ক্রিয়েট হচ্ছে আমাদের সোডিয়াম পটাশিয়াম এটিপিএসের কারণে। আর একটা হচ্ছে আমরা জানি যে আমাদের যেই ভেন্ট্রিকুলার মায়োসাইট, এই মায়োসাইটে একটা বিশেষ টাইপের চ্যানেল থাকে যেটাকে আমরা বলি IK1 বা লিকি চ্যানেল বা লিকি পটাশিয়াম চ্যানেল। এই লিকি পটাশিয়াম চ্যানেল কী করে, সর্বদা আমাদের সেলের ভিতর থেকে বাইরের দিকে পটাশিয়াম লিক করতে থাকে। মানে এটা যদি ভেন্ট্রিকুলার মায়োসাইট হয়, এই ভেন্ট্রিকুলার মায়োসাইট থেকে পটাশিয়াম সে সর্বদা বাইরে বের করতে থাকবে। তাহলে বাইরে যদি ভিতরের থেকে বাইরে বারবার এভাবে পটাশিয়াম বের করে দিতে থাকে, তাহলে ভিতরে একটা নেগেটিভিটি ক্রিয়েট হবে না? তো এই নেগেটিভিটি যত পরিমাণ ক্রিয়েট হয় এবং যতটুকু ক্রিয়েট হয় সেটা মোটামুটি হচ্ছে 85 মিলিভোল্টের মতো। কারণ এই পটাশিয়াম ততক্ষণ পর্যন্ত বাইরে বেরোতে থাকবে যতক্ষণ না পটাশিয়ামের যে একটা ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল আছে, পটাশিয়ামের ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল মোটামুটি -90 মিলিভোল্টের মতো। তো 85 আমরা ধরতে পারি মোটামুটি হচ্ছে 95-এর কাছাকাছি। তাহলে যেহেতু এই ইকুইলিব্রিয়াম পোটেনশিয়ালে পৌঁছে যাচ্ছে, তখন আর হচ্ছে পটাশিয়াম লিক করবে না, এবং সেটাকে আমরা বলবো হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। তাহলে এই -80 মিলিভোল্ট আর ওইখানে -5 মিলিভোল্ট দুইটা যদি আমরা নেট করি, তাহলে আমাদের নেট যেই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ইন কেস অফ ভেন্ট্রিকুলার মায়োসাইট সেটা দাঁড়ায় হচ্ছে -90 মিলিভোল্ট। বোঝা গেছে? তাহলে এইটা যদি বুঝেন, এখন আমরা একটা ছবি আঁকাই এবং ছবি আঁকিয়ে দেখি যে আসলে আমাদের যেই অ্যাকশন পোটেনশিয়ালটা এটা কীভাবে কাজ করে এবং কীভাবে জেনারেট হচ্ছে। তো আমরা ধরলাম এইটা আমাদের এক্স অ্যাক্সিস, আর এই দিকটাতে আমাদের হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো আমরা জানি অ্যাকশন পোটেনশিয়ালের ক্ষেত্রে আমাদের যেটা এক্স অ্যাক্সিস বরাবর থাকে হচ্ছে আমাদের টাইম, আর যেটা ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে হচ্ছে আমাদের ভোল্টেজ। তো এই ভোল্টেজটা এখানে আমরা মিলি ভোল্টে শো করছি আর টাইমটা হচ্ছে মিলি সেকেন্ডে। ঠিক আছে, এখন আমরা একটু আগেই দেখলাম যে আমাদের যেই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ইন কেস অফ আমাদের ভেন্ট্রিকুলার মায়োসাইট বা কার্ডিয়াক মায়োসাইট সেটা হচ্ছে -90 মিলিভোল্ট। তাহলে এই -90 মিলিভোল্ট হচ্ছে আমাদের কি, -90 মিলিভোল্টটা হচ্ছে আমাদের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। এই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল যখন -90 মিলিভোল্ট থাকে তখন আমরা কি বললাম যে তখন হচ্ছে আমাদের সেল রেস্টিং কন্ডিশনে আছে, এবং এইখান থেকেই আমাদের হচ্ছে কোনো একটা আয়ন ইনফ্লাক্স হবে, সেইখান থেকে হচ্ছে আমাদের অ্যাকশন পোটেনশিয়াল শুরু হবে। তো আমাদের অ্যাকশন পোটেনশিয়ালটা তখনই আপস্ট্রোকে যাওয়া শুরু করবে যখন সে থ্রেশহোল্ড লেভেলে যাবে, আমরা আগেই জানি। তো দেখা যায় এই যে ভেন্ট্রিকুলার যে মায়োসাইট, ঠিক আছে, বা ভেন্ট্রিকুলার মাসেলগুলো যেগুলো আছে এইগুলোতে -90 মিলিভোল্টে যখন আসে তখন কি হয়, আমাদের যেই ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো আছে এই সোডিয়াম চ্যানেলগুলো খুলে যায়। সোডিয়াম চ্যানেল যখন খুলে যায় তখন কি হবে, এটা যদি আমরা সেলের কথা চিন্তা করি, কারণ এটা ভেন্ট্রিকুলার একটা মায়োসাইট, এখন এখানে প্রচুর পরিমাণে সোডিয়াম চ্যানেল ছিল, এই সোডিয়াম চ্যানেলগুলো এখন খুলে গেছে। সোডিয়াম চ্যানেল যদি খুলে যায় তাহলে কি হবে, প্রচুর পরিমাণে সোডিয়াম ভিতরের দিকে ঢুকে পড়বে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল দিয়ে, তাই তো? সেলের ভিতরে যদি সোডিয়াম ঢুকে যায় সেলের ভিতরে কী হবে, পজিটিভিটি বাড়তে থাকবে, তাহলে পজিটিভ চার্জ বাড়তে থাকবে। এই বাড়তে কী হবে, সে আপস্ট্রোকে চলে যাবে বা উপরের দিকে একটা হচ্ছে আমরা ডিফ্লেকশন পাবো এইরকম। এই যে উপরের দিকে ডিফ্লেকশন আমরা পেলাম কিসের কারণে, আমাদের সোডিয়াম ইনফ্লাক্সের কারণে। এইটাকে আমরা কার্ডিয়াক অ্যাকশন পোটেনশিয়ালে বলি হচ্ছে জিরো ফেজ। কি বলি, ফেজ জিরো। এবং এটাকেই আমরা বলি হচ্ছে ডিপোলারাইজেশন। কি বলি, ডিপোলারাইজেশন। গেল। এই ডিপোলারাইজেশনের পরে আমাদের কি হবে, আমাদের যে সোডিয়াম চ্যানেলগুলো আস্তে আস্তে ইনঅ্যাক্টিভেট হতে থাকবে। সোডিয়াম চ্যানেল এখন খুলে গেছিলো, এই সোডিয়াম চ্যানেলগুলো এখন ইনঅ্যাক্টিভেট হতে থাকবে। ঠিক আছে, ইনঅ্যাক্টিভেট পুরোটা হবে না, হতে থাকবে, এবং সেই সাথে আমাদের যে পটাশিয়াম চ্যানেলগুলো আছে পটাশিয়াম চ্যানেলগুলো আস্তে আস্তে খুলতে থাকবে।
ঠিক আছে? তাহলে আমাদের সোডিয়াম চ্যানেল আস্তে আস্তে বন্ধ হতে থাকছে, আর পটাশিয়াম চ্যানেলটা আস্তে আস্তে খুলতে থাকছে। তাহলে পটাশিয়াম চ্যানেল যদি খুলে যায় এবং সোডিয়াম চ্যানেল যদি আস্তে আস্তে বন্ধ হতে থাকে, তাহলে কী হবে? আমাদের একটা ডাউন স্ট্রোক যাবে, যেহেতু ভিতর থেকে পটাশিয়াম কী হয়, পটাশিয়াম সেলের ভিতর থেকে বাইরে চলে যাচ্ছে, তার মানে কি ভিতর থেকে পজিটিভ চার্জ বাইরে চলে যাচ্ছে। পজিটিভ চার্জ যদি ভিতর থেকে বাইরে চলে যায়, তাহলে ভিতরে নেগেটিভিটি বাড়ছে। নেগেটিভিটি বাড়া মানে কি, এটা এখন ডাউন স্ট্রোক যাবে। তো এতটুকু ডাউন স্ট্রোক যায়, সরি আরেকবার রাখাই, এই যে ডাউন স্ট্রোক যায় একটু, কেমন? এই যে ডাউন স্ট্রোক গেল, এটাকে আমরা বলি ফেজ 1, এবং এই ফেজ 1কে আমরা বলি হচ্ছে ইনিশিয়াল র্যাপিড রিপোলারাইজেশন। ঠিক আছে? তারপরে এই ইনিশিয়াল র্যাপিড রিপোলারাইজেশনের পরে আমাদের পটাশিয়াম চ্যানেল এখনও মোটামুটি রিমেইনস ওপেন, কিন্তু এইখানে একটা কাহিনী হয় যে এইখানে আমরা জানি যে আমাদের কার্ডিয়াক মায়োসাইটে 2 টাইপের ক্যালসিয়াম চ্যানেল থাকে, একটা হচ্ছে এল টাইপ আর একটা হচ্ছে টি টাইপ। এইখানে এই যে এল টাইপ অফ ক্যালসিয়াম চ্যানেল, এটাকে আমরা আরেকটা কী বলি, সোডিয়াম ক্যালসিয়াম চ্যানেল। এই এল টাইপ অফ ক্যালসিয়াম চ্যানেল বা সোডিয়াম ক্যালসিয়াম চ্যানেলটা হচ্ছে খুলে যায়, এবং এই এল টাইপের বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে স্লোয়ার ওপেনিং হয়, কিন্তু প্রলং সময় ধরে ওপেনিং হয়। তাহলে স্লোয়ার এবং প্রলংড ওপেনিং অফ সোডিয়াম ক্যালসিয়াম চ্যানেল, বা আমরা এল টাইপ ক্যালসিয়াম চ্যানেলই বলি, যেটাই বলি, এইটা ওপেনিংয়ের কারণে দেখা যাবে সেলের ভিতরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ঢুকে পড়বে এবং সোডিয়াম ঢুকে পড়বে। তাহলে এখন যদি এই সোডিয়াম আর ক্যালসিয়াম সেলের ভিতরে ঢোকা শুরু করে, তাহলে সেলের ভিতরে কি পজিটিভিটি বাড়বে না কমবে? আরেকবার দেখাই আমি। এটা মনে করুন আমাদের ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেল খুলে গেছে, ফলে ভিতরে হচ্ছে সোডিয়াম এবং ক্যালসিয়াম ঢুকে পড়ছে। তাহলে সেলের ভিতরে কী হবে, ক্যালসিয়াম সোডিয়াম বেড়ে যাবে। ক্যালসিয়াম সোডিয়াম বেড়ে যাওয়া মানে ভিতরে পজিটিভিটি বাড়বে। কিন্তু একই সাথে আমি একটা কথা বললাম যে পটাশিয়াম চ্যানেলও তো খোলা আছে, তাই না? তাহলে পটাশিয়ামও বাইরে বেরোতে থাকছে, তাহলে পটাশিয়ামও বাইরে বেরোচ্ছে একই সাথে, আবার সোডিয়ামও ভিতরে ঢুকছে। এই একটা আরেকটার যে ইফেক্ট, এটা হচ্ছে অপোজ করে দিচ্ছে। অপোজ করার কারণে একটা সময় পর্যন্ত দেখা যাবে এই যেই আমাদের ইনিশিয়াল র্যাপিড ডিপোলারাইজেশন হচ্ছিল, এটা হচ্ছে এইভাবে সমান থাকবে। এই যে সমান থাকে, এই ফেজটাকে বলি আমরা ফেজ 2 বা প্লাটিউ, মনে থাকবে। তাহলে প্লাটু কেন হচ্ছে, কারণ এখানে হচ্ছে আমাদের যে পটাশিয়াম চ্যানেলটা, এটা আস্তে আস্তে ওপেন করছে, এখনও ওপেনড আছে, সেই সাথে আমাদের একটা এল টাইপ বা লং লাস্টিং বা প্রলংড ওপেনার বা স্লোয়ার ওপেনিং ক্যালসিয়াম চ্যানেল খুলে গেছে, বা সোডিয়াম ক্যালসিয়াম চ্যানেল খুলে গেছে। এটা কি করছে, আমাদের সোডিয়াম এবং ক্যালসিয়াম ভিতরে ইনফ্লাক্স করছে। এই কারণে কি হচ্ছে, আমাদের ভিতরে যে পজিটিভিটি, এটা বাড়ছে। একই সাথে যেহেতু পটাশিয়ামও লো হচ্ছে, তাহলে নেগেটিভিটিও বাড়ছে। এই নেগেটিভিটি পজিটিভিটি পরস্পরকে অপোজ করার কারণে একটা স্ট্রেইট লাইন পাচ্ছি। টোটাল স্ট্রেইট না, মানে এক্স্যাক্টলি স্ট্রেইট না, একটু স্ট্রেইট লাইন পাচ্ছি। এটাকে আমরা বলছি হচ্ছে প্লাটু। ঠিক আছে? এই প্লাটু ফেজটা একটা পর্যায়ে যাওয়ার পরে দেখা যাবে যেই ক্যালসিয়াম চ্যানেলগুলো ছিল, এই ক্যালসিয়াম চ্যানেলগুলো বা যে এল টাইপ ক্যালসিয়াম চ্যানেলগুলো, এগুলো ক্লোজ হয়ে যাবে। তাহলে এখন যদি এল টাইপ ক্যালসিয়াম চ্যানেলগুলো ক্লোজ হয়ে যায় এবং পটাশিয়াম চ্যানেলটা এখনও খোলা আছে, এবং এই পটাশিয়াম চ্যানেল এতক্ষণ যেটা খোলা ছিল, এটাকে বলা হয়েছে IK1 বা লিকি চ্যানেল। এখন কি হবে, আরও কিছু পটাশিয়াম চ্যানেল খুলবে। এই পটাশিয়াম চ্যানেলকে আমরা বলি হচ্ছে IKR বা ইনওয়ার্ড রেকটিফায়ার পটাশিয়াম চ্যানেল। এই যেই ইনওয়ার্ড রেকটিফায়ার পটাশিয়াম চ্যানেলটা এখন খুলে গেল, এখন দেখা যাবে হিউজ অ্যামাউন্ট অফ পটাশিয়াম র্যাপিডলি হ্রাস করবে হচ্ছে আমাদের সেলের আউটসাইডে। তাহলে সেলের ভিতর থেকে যদি পটাশিয়াম বেরিয়ে যায়, তাহলে সেলের ভিতরে কি নেগেটিভিটি বাড়তে থাকবে। নেগেটিভিটি বাড়তে থাকবে বলে এইখান থেকে আমাদের যে অ্যাকশন পোটেনশিয়ালটা, এটা হচ্ছে নিচের দিকে নামতে থাকবে। নামতে নামতে এই অবস্থায় চলে যাবে রেস্টিং পোটেনশিয়াল অবস্থায়। এই যে নিচে নেমে গেল, এইটাকে আমরা বলি হচ্ছে ফেজ 3, এবং এইটার নামই হচ্ছে লেট র্যাপিড রিপোলারাইজেশন। কেন হলো? পটাশিয়ামের রিফ্লাক্সের কারণে। এবং আলটিমেটলি এই যে 90-তে আবার চলে আসলো, এটাকে বলি আমরা ফেজ 4, বা এটা হচ্ছে আমাদের রেস্টিং মুভমেন্ট পোটেনশিয়াল। তাহলে একটা ভেন্ট্রিকুলার মায়োসাইটের অ্যাকশন পোটেনশিয়ালের কথা যদি চিন্তা করি, তাহলে এরকম হবে। ঠিক আছে? এক্স্যাক্টলি এই কথাগুলোই দেখুন এখানে আমি লিখে রেখেছি, যে প্রথমে হচ্ছে আমাদের র্যাপিড ডিপোলারাইজেশন হবে। র্যাপিড ডিপোলারাইজেশনে কী হবে, আমাদের ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল খুলে যাবে, ফার্স্ট সোডিয়াম চ্যানেল, তার ফলে অনেক আপস্ট্রোক হবে আমাদের ফার্স্ট। তারপরে ফেজ 1-এ কী হবে, ফেজ 1-এ আমাদের ইনিশিয়াল র্যাপিড ডিপোলারাইজেশন, কারণ এখানে ভোল্টেজ গেটের ফার্স্ট সোডিয়াম চ্যানেল আস্তে আস্তে বন্ধ হতে থাকে, এবং যেই পটাশিয়াম চ্যানেলগুলো আছে সেগুলো ওপেনিং হতে থাকে। আর প্লাটু ফেজে কী হবে, প্লাটু ফেজে আমাদের স্লোয়ার এবং প্রলংড ওপেনিং অফ এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল হবে, এবং সেই সাথে আমাদের পটাশিয়াম চ্যানেলটাও খোলা থাকবে। এই কারণে দুইটার ইফেক্ট অপোজ হওয়ার কারণে এখানে একটা প্লাটু হবে। আরেকটা কী হবে, আমাদের ফেজ 3-তে স্লো রিপোলারাইজেশন হবে। এখানে কী হবে, ফেজ 3-তে হচ্ছে আমাদের যেই পটাশিয়াম চ্যানেলগুলো আছে, পটাশিয়াম চ্যানেলগুলো এখন খুলে যাবে, এবং যে ক্যালসিয়াম চ্যানেলগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাবে, যার ফলে দেখা যাবে আমাদের এই রিপোলারাইজেশনটা আস্তে আস্তে নিচের দিকে নেমে এসে রেস্টিং মুভমেন্ট পোটেনশিয়ালে চলে আসবে। এই যেই
5টা ফেজের কথা বললাম, এই 5টা ফেজই হচ্ছে আমাদের কার্ডিয়াক মায়োসাইটের অ্যাকশন পোটেনশিয়াল, স্পেশালি বলতে গেলে ভেন্ট্রিকুলার মায়োসাইট। আমি আশা করি বোঝাতে পেরেছি। আপনারা চাইলে এটা আরেকবার দেখে নিতে পারেন, আমি দিয়ে রাখছি এইভাবেই, একটু স্ক্রিনশট নিলেও নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা আমার কাছে চাইলে আমি পিডিএফ দিয়ে দিতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বুঝে গেছে? তাহলে এটা ছিল হচ্ছে আমাদের ভেন্ট্রিকলের মায়োসাইটের অ্যাকশন পোটেনশিয়াল। এখন আসুন, আমাদের আরেকটা টাইপের অ্যাকশন পোটেনশিয়াল আছে, যেটা হচ্ছে আমাদের নোডাল টিস্যুতে দেখা যায়। নোডাল টিস্যুতে যে অ্যাকশন পোটেনশিয়ালগুলো দেখা যায়, সেটার বৈশিষ্ট্য কি, সেগুলো স্লোয়ার হয় এবং এগুলোর আপস্ট্রোক হয় না, এগুলো রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল অনেক কম থাকে। দেখা যায় এদের যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, এটা মোটামুটি ওই বিভিন্ন বইয়ে লেখা আছে -55 to -60 মিলিভোল্টের মতো হয়। জ্ঞানঙেও এটা লেখা আছে, গাইটনেও সেম একই কথা লেখা আছে। তো এর কারণ কি? কারণ হচ্ছে আমাদের নোডাল টিস্যুতে ফাস্ট সোডিয়াম চ্যানেল বা র্যাপিড অ্যাক্টিং যেই সোডিয়াম চ্যানেলগুলো আছে সেগুলো থাকে না, ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। তো এইখানে যেই অ্যাকশন পোটেনশিয়ালটা হয়, ডিপোলারাইজেশনটা, এটা মেইনলি হয় হচ্ছে আমাদের ক্যালসিয়াম চ্যানেলের কারণে। এবং ক্যালসিয়াম চ্যানেলের বৈশিষ্ট্য হচ্ছে এগুলো স্লোলি ওপেন করবে, আস্তে আস্তে খুলবে, ভিতরে ইনফ্লাক্স হবে, এভাবে চলতে থাকবে। ঠিক আছে? তো এটাকে আমরা বলি হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল। এখন এই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা তাহলে এইখানে কী করে ক্রিয়েট হচ্ছে, এবং এইখানে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল এত কম কেন? ওইখানে ছিল -90 মিলিভোল্ট, এখানে এক্স্যাক্টলি 30 মিলিভোল্ট কম, মানে শুধুমাত্র -60 মিলিভোল্ট। এটা কেন? কারণ আমরা পূর্ববর্তী ভিডিওতে পড়েছি কি, যে আমাদের যেই নোডাল টিস্যুগুলো আছে এগুলো হচ্ছে সেলফ এক্সাইটেবল, তাই না? সেলফ এক্সাইটেবল মানে কি, এরা নিজে নিজে এক্সাইট হতে পারে। এখন কেন এই সেলফ এক্সাইটেবল এরা? এখানে আমাদের 3টা কথা মনে রাখতে হবে, যে নোডাল টিস্যুগুলো সেলফ এক্সাইটেবল এই কারণে যে তাদের হাই সোডিয়াম কনসেন্ট্রেশন আছে। একটা এসএনওডের কথা যদি চিন্তা করি, এসএনওডের চারপাশে যেই এনভায়রনমেন্ট বা এক্সট্রাসেলুলার ফ্লুইড, এখানে সোডিয়ামের কনসেন্ট্রেশন অনেক 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 বেশি রিলেটিভ টু ভেন্ট্রিকুলার মায়োসাইট, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে আমাদের এসএনওডের ভিতরে যে ইলেকট্রিক্যাল চার্জ, এটা হচ্ছে মোটামুটি রেস্টিং কন্ডিশনে সবসময় নেগেটিভ থাকে। তৃতীয় কথা, একটা মডারেট অ্যামাউন্ট অফ সোডিয়াম চ্যানেল আমাদের এসএনওডে থাকে বা আমাদের নোডাল টিস্যুগুলোতে থাকে, যেগুলো সবসময় খুলে থাকে। ঠিক আছে? এই সবসময় খুলে থাকে বলে, এবং এটা মেইনলি হাইপার পোলারাইজেশনের নাম আমরা জানি, আমরা অ্যাকশন পোটেনশিয়ালের ভিতরে পড়েছি, তাই না? যে হাইপার পোলারাইজেশন কি, যখন হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল থেকেও নিচে কিছুটা হচ্ছে ডাউনস্ট্রোক হয় আমাদের অ্যাকশন পোটেনশিয়ালের। এই হাইপার পোলারাইজেশন থেকে এই সোডিয়াম চ্যানেলগুলো হচ্ছে অ্যাক্টিভেট হয়। এই কারণে এই টাইপের সোডিয়াম চ্যানেলকে আমরা বলি হচ্ছে লিকি সোডিয়াম চ্যানেল বা ফানি সোডিয়াম চ্যানেল, বা কেউ কেউ বলে এইচসিএন চ্যানেল। এইচসিএন মানে কি, হাইপার পোলারাইজড গেটেড সাইক্লিক নিউক্লিওটাইড চ্যানেল। লাগবে না কেমন, জাস্ট এইচসিএন মনে রাখেন, এটাতেই চলবে। হাইপার পোলারাইজড গেটেড সাইক্লিক নিউক্লিওটাইড চ্যানেলস। এই ফানি চ্যানেল বা লিকি সোডিয়াম চ্যানেল বা এইচসিএন চ্যানেল, এইগুলো কি করে, সব সময় একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ সোডিয়াম হচ্ছে আমাদের সেলের ভিতরে ইনফ্লাক্স করতে থাকে। তো সেলের ভিতরে যদি সবসময় সোডিয়াম ইনফ্লাক্স করতেই থাকে, সেলের ভিতরে কী হবে, পজিটিভিটি বাড়বে না? তাহলে পজিটিভিটি যদি বাড়ে, তাহলে কি রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ওই 90 মিলিভোল্ট থাকবে না, কমে যাবে? অবশ্যই কমে যাবে, এবং এটা +30 মিলিভোল্ট কমে যায়, তাই না? কমে গিয়ে আমাদের হচ্ছে -60 এর মতো হয়ে যায়। এখন মজাদার বিষয় হচ্ছে, এই যেই আমাদের ফানি চ্যানেলগুলো আছে, এইখান দিয়ে আমাদের পটাশিয়ামও কিন্তু হচ্ছে পারমিবল হতে পারে, কিন্তু এটা মোটামুটি নেগলিজেবল। আমরা এখানে সোডিয়ামটাই মেইনলি ধরবো। ঠিক আছে? তাহলে এই 3টা কারণে আমাদের হচ্ছে যে এসএনওড আছে, এটা হচ্ছে সেলফ এক্সাইটেবল। একটা হচ্ছে এক্সট্রাসেলুলার টিস্যুতে হাই কনসেন্ট্রেশন অফ সোডিয়াম থাকে, এখানে ফানি চ্যানেল বা এসিএন চ্যানেল বা লিকি সোডিয়াম চ্যানেল থাকে, এবং এইখানে রেস্টিং অবস্থায় সেলের ভিতরে যেই পোটেনশিয়াল, এটা সবসময় নেগেটিভ থাকে। আর এই সব কারণেই এটা সেলফ এক্সাইটেবল, এবং এখানে ভেন্ট্রিকুলার যে মায়োসাইট, সেইখান থেকে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা তুলনামূলক অনেক কম। বোঝা গেছে? এখন আসি আমরা এখানে অ্যাকশন পোটেনশিয়ালটা কী করে হয়। অ্যাকশন পোটেনশিয়ালে যদি আসি, আমাদের এই কী বলে, মানে এসএনওডের ক্ষেত্রে, তাহলে এখানে 3টা জিনিস আমাদের একটা জিনিস আমাদের আগেই মনে রাখতে হবে, সেটা হচ্ছে পেসমেকার পোটেনশিয়াল বা প্রি পোটেনশিয়াল বা ডায়াস্টোলিক ডিপোলারাইজেশন। এখন এই পেসমেকার পোটেনশিয়াল বা প্রি পোটেনশিয়াল বা ডায়াস্টোলিক ডিপোলারাইজেশন জিনিসটা কি? এটা হচ্ছে, আমরা একটু আগেই বললাম না যে আমাদের যেই, আচ্ছা এখানে অ্যাকশন পোটেনশিয়াল দেখিয়ে ফেলি একবার, কেমন? তাহলে আমরা এক্স অক্ষ, অক্ষ আঁকাই। এটা মনে করি আমাদের এক্স অক্ষ,
যে বরাবর আমাদের টাইমটা থাকবে, আর এইখানে আমাদের হচ্ছে ওয়াই অক্ষ বা ওয়াই অ্যাক্সিস, যে বরাবর হচ্ছে আমাদের ভোল্টেজটা থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের রেস্টিং মুভমেন্ট পোটেনশিয়াল কত? রেস্টিং মুভমেন্ট পোটেনশিয়াল হচ্ছে আমি ধরলাম -60, এবং এখানে থ্রেশহোল্ড দেখা যায় মোটামুটি -40 এর মতো হয়, কেমন? তাহলে এদিকে হচ্ছে আমাদের ভোল্টেজ মিলি ভোল্টে, আর এদিকে হচ্ছে আমাদের টাইম মিলি সেকেন্ডে গেল। এখন কি বললাম আমি, যে আমাদের পেসমেকার পোটেনশিয়াল হচ্ছে আমাদের যেই এসএ নোডে আমি কি বললাম, সবসময় একটা চ্যানেল খোলা থাকে, লিকি থাকে, বা হাইপার পোলারাইজেশনের পরে ওপেন হয়ে যায়। এটাকে আমরা বলি ফানি চ্যানেল বা লিকি চ্যানেল বা এসিএন চ্যানেল। এই যে ফানি চ্যানেল বা লিকি চ্যানেল বা এসিএন চ্যানেলটা যদি ভিতরের দিকে সবসময় ঢুকতেই থাকে, তাহলে কী হবে? আমাদের সেলের যে রেস্টিং মুভমেন্ট পোটেনশিয়াল, এটা একসময় গিয়ে উপরের দিকে একটু চলে যাবে না, বা পজিটিভ দিকে একটু যাবে না, বেশি যাবে না, কারণ এগুলো তো লিকি চ্যানেল, অত বেশি মানে স্ট্রং চ্যানেল না, বা স্ট্রং ইনফ্লাক্স অফ সোডিয়াম হয় না যে অনেক বেশি আপস্ট্রোক চলে যাবে, কিন্তু একটু তো উপরে যাবে, তাই না? আচ্ছা, এই যে একটু উপরে যায়, এটা ধরুন হচ্ছে আমাদের -60 বা -55, যেটাই বলুন, এটা হচ্ছে আমাদের রেস্টিং মুভমেন্ট পোটেনশিয়াল। এটা যখন একটু উপরে যায়, এটা হচ্ছে রেস্টিং মুভমেন্ট পোটেনশিয়াল। ঠিক আছে, এই রেস্টিং মুভমেন্ট পোটেনশিয়াল থেকে যখন হচ্ছে লিকি চ্যানেল দিয়ে আমাদের সোডিয়াম যখন এসএ নোডের ভিতরে ঢুকতে থাকে, এটা মনে করি আমরা সোডিয়াম চ্যানেল, লিকি চ্যানেল, সোডিয়াম যখন ভিতরে ঢুকতে থাকে, তখন দেখা যায় ভিতরে হচ্ছে পজিটিভ চার্জ বেড়ে যায়, পারতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেখা যায় এটা উপরের দিকে চলতে থাকে। এই যে উপরের দিকে চলতে থাকে ইনিশিয়ালি, এইটুকু কেন হলো? এইটুকু হইলো হচ্ছে আমাদের লিকি চ্যানেলের কারণে। ঠিক আছে, তাহলে সোডিয়াম চ্যানেল কারণে, বা আমি এইচসিএন লিখি, কেমন? এইচসিএনের কারণে, বা হাইপারপোলারাইজড স্টেটেড সাইক্লিক নিউক্লিওটাইড যে চ্যানেলগুলো আছে, এইটা একটা পর্যায়ে গিয়ে এমন একটা থ্রেশহোল্ড লেভেলে যাবে, মনে করি এটা এই পর্যন্ত থ্রেশহোল্ডে গেল, যে থ্রেশহোল্ডে থাকুক, এই থ্রেশহোল্ডে গেলে আমরা বললাম যে আমাদের কার্ডিয়াক মাসেলে 2 টাইপস অফ ক্যালসিয়াম চ্যানেল থাকে, একটা হচ্ছে টি চ্যানেল, একটা হচ্ছে এল চ্যানেল। তো এই লিকি চ্যানেল দিয়ে সোডিয়াম ভিতরে ইনফ্লাক্স করে 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 একটা থ্রেশহোল্ড লেভেলে যখন যাবে, তখন সে কী করবে? এই টি টাইপ চ্যানেলটা, ক্যালসিয়াম চ্যানেলটা খুলে দেবে। টি টাইপ ক্যালসিয়াম চ্যানেল যে খুলে দিবে, তখন এই যে লাল পোর্শনটা দেখছেন, এটা হচ্ছে টি টাইপ ক্যালসিয়াম চ্যানেলের জন্য। ঠিক আছে, তখন এই টি টাইপ ক্যালসিয়াম চ্যানেলটা খুলে যাওয়ার কারণে আমাদের একটা আপস্ট্রোক হবে। তো এই যে আপস্ট্রোক হলো আমাদের মোটামুটি 40 মিলিভোল্ট পর্যন্ত। ঠিক আছে, এই 60 থেকে 40-তে যে গেল দুইটা চ্যানেলের কারণে, একটা হচ্ছে লিকি সোডিয়াম চ্যানেলের কারণে, একটা হচ্ছে টি টাইপ অফ ক্যালসিয়াম চ্যানেলের কারণে। এই এই যে আপস্ট্রোক, সরি টিক চিহ্নের মতো, এই যে আপস্ট্রোক, এই আপস্ট্রোকটাকেই আমরা বলি হচ্ছে প্রি পোটেনশিয়াল। মানে অ্যাকশন পোটেনশিয়াল এখনও স্টার্ট হয়নি, তার পূর্বেই একটু পোটেনশিয়াল আমরা দেখতে পাচ্ছি, বা এটাকে বলা হয় পেসমেকার পোটেনশিয়াল। মানে পেসমেকার তো আমরা জানি এসএ নোড পেসমেকার হিসেবে কাজ করে, এবং এটা সেলফ এক্সাইটেটরি। এই সেলফ এক্সাইটেশন হয়ে হয়ে যে পেসমেকিং শুরু হয়, এটাকে আমরা বলি পেসমেকার পোটেনশিয়াল। এবং এটার আরেকটা নাম কি? ডিপোলারাইজেশন ইন ডায়াস্টল। কারণ কি, এইটা ডায়াস্টলের সময় শুরু হয়, এবং এটা যেহেতু উপরের দিকে যাচ্ছে, পজিটিভ রিফ্লেকশন মানে কি, আমরা ডায়াস্টল বলি, সরি ডিপোলারাইজেশন বলি, তাহলে ডায়াস্টলের সময় হচ্ছে এবং পজিটিভ দিকে রিফ্লেকশন যাচ্ছে, এই কারণে আরেকটা নাম আমরা বলে থাকি হচ্ছে ডিপোলারাইজেশন ইন ডায়াস্টল। এইবার দেখুন, এইটা উপরে যাইতে যাইতে এই যে যখন -40-তে চলে আসছে, মানে থ্রেশহোল্ডে চলে আসছে, তখন কী হবে? আমাদের যেই এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল, সেটা ওপেন হয়ে যাবে। এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল যেই ওপেন হয়ে যাবে, তখন এটা র্যাপিড আপস্ট্রোক হবে। এই যে র্যাপিড আপস্ট্রোক হলো, এইটাকেই আমরা বলছি হচ্ছে ডিপোলারাইজেশন। ঠিক আছে, তাহলে র্যাপিড আপস্ট্রোক বা ডিপোলারাইজেশন কেন হলো? এটা হলো হচ্ছে এল টাইপ ক্যালসিয়াম চ্যানেলের জন্য, মনে থাকবে। এইটা যখন মোটামুটি আমাদের একটা লেভেল পর্যন্ত চলে যাবে, আমরা ধরলাম এখানে 0 বা 0 লেভেল বা তার একটু উপর পর্যন্ত চলে গেছে, তখন কি হবে? একটা সময় পরে গিয়ে আমাদের হচ্ছে পটাশিয়াম চ্যানেল খুলে যাবে, আর পটাশিয়াম চ্যানেল খুলে গেলেই কী হবে? এটা আবারও হচ্ছে ডাউনস্ট্রোক হয়ে যাবে, ডাউনস্ট্রোক হয়ে রেস্টিং মুভমেন্ট পোটেনশিয়ালে চলে আসবে। ঠিক আছে, এই যে রেস্টিং মুভমেন্ট পোটেনশিয়ালে চলে আসলো, এটা কেন আসলো? এটা আসলো হচ্ছে আমাদের পটাশিয়াম চ্যানেলের কারণে। ঠিক আছে, তাহলে পটাশিয়াম চ্যানেলের কারণে নিচে চলে আসলো। কেন আসলো? পটাশিয়াম চ্যানেলের কারণে, পটাশিয়াম চ্যানেল। এখন পটাশিয়াম চ্যানেলটা আসলে থামানো একটু কষ্ট, এটা যখন একবার ওপেন হয়ে যায়, তখন এটা বন্ধ হতে গেলে একটু সময় লাগে। তো এটা আসলে লিকিং হতেই থাকে হতে হতে এই যে -60 না, এই বরাবর পর্যন্ত হাইপার পোলারাইজেশনও হয়ে যেতে পারে।
ঠিক আছে? তো এই যে হাইপার পোলারাইজেশন বা একটু নিচে নেমে যায়, এটাকে আমরা বলি হাইপার পোলারাইজেশন। এই হাইপার পোলারাইজেশন যখন হয়ে যাবে, আবারও লিকি সোডিয়াম চ্যানেল আসবে, লিকি সোডিয়াম চ্যানেল উপরের দিকে একটু নিয়ে যাবে, সেইখান থেকে আবার হচ্ছে টি টাইপ ক্যালসিয়াম চ্যানেল আসবে, সেটা একটু উপরে নিয়ে যাবে, সেইখান থেকে আবারও এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল খুলবে, আবারও উপরের দিকে যাবে, আবারও পটাশিয়াম চ্যানেল খুলবে, আবারও নিচের দিকে যাবে, একটু হাইপার পোলারাইজেশন হবে, তারপরে সোডিয়াম চ্যানেল, লিকি, টি টাইপ ক্যালসিয়াম চ্যানেল, তারপরে এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল, আবার নিচে আসবে। এইভাবে চলতে থাকবে। এই হচ্ছে এসএ নোডের অ্যাকশন পোটেনশিয়াল। বোঝা গেল? তাহলে এসএ নোডের অ্যাকশন পোটেনশিয়ালটা এই দিক থেকে ডিফারেন্স যে এখানে একটা প্রি পোটেনশিয়াল বা পেসমেকার পোটেনশিয়াল থাকে, যার ইনিশিয়াল পোর্শনটা গঠন হয় ডিউ টু দ্য ইনফ্লাক্স অফ সোডিয়াম ভিয়া দ্য লিকি চ্যানেল অর ফানি চ্যানেল অর হচ্ছে ইসিএন চ্যানেল। আর বাকি যে পোর্শনটুকু ততটুকু হয় হচ্ছে আমাদের যেই টি টাইপ ক্যালসিয়াম চ্যানেল আছে সেজন্য। আর তারপর থেকে যেই আপস্ট্রোকটা বা আমাদের যে ডিপোলারাইজেশনটা, এটা হয় হচ্ছে আমাদের এল টাইপ ক্যালসিয়াম চ্যানেলের কারণে। আর রিপোলারাইজেশনটা হয় কেন? আমাদের হচ্ছে পটাশিয়াম চ্যানেলের কারণে। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি বিষয়টা। ঠিক আছে? তাহলে এখানে জাস্ট এই কথাগুলোই লেখা আছে, একটু পড়ে নিতে পারেন আপনারা। এখানেও একটু ফ্রিজ করে রাখছি, আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা চাইলে এটা আমি দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই আমার। ওকে, গেল। তাহলে আমাদের টু টাইপস অফ অ্যাকশন পোটেনশিয়াল শেষ। এখন এই যে অ্যাকশন পোটেনশিয়ালটা তৈরি হলো, এই অ্যাকশন পোটেনশিয়ালটা প্রোপাগেশন বা কন্ডাকশন কি করে হয়? আমরা তো দেখলাম যে আমাদের এসএ নোড হচ্ছে পেসমেকার হিসেবে কাজ করে। কারণ কি? এসএ নোডের যেই ইম্পালসটা, এটা বাকিগুলোর থেকে অনেক বেশি জোরে হয়। যেমন আগের দিন যখন আমরা কার্ডিয়াক মাসেলের প্রপার্টিস পড়ছিলাম, তখন আমরা দেখেছি যে আমাদের যেই অটোরিদমিসিটি যেটা এসএ নোডের, সেটা হচ্ছে 70 to 80 ইম্পালস পার মিনিট, কিন্তু বাকিগুলোর কিন্তু তার থেকে কম, তাই না? তাহলে সব থেকে বেশি জোরে যেহেতু আমাদের এসএ নোডটাই আমাদের ফায়ার করছে, তো এসএ নোডকে আমরা পেসমেকার বলে থাকি। এসএ নোড যদি কোনো কারণে কাজ করতে না পারে, তখন তার বাকি অংশগুলো যেগুলো আছে, মানে এভি নোড বা ইন্টারনাল পাথ হয়, এইখান থেকে ফায়ার করা শুরু হয়। সেই কারণে এগুলোকে আমরা বলি হচ্ছে রিজার্ভ পেসমেকার। এটা আমরা পরে দেখব। তাহলে প্রথমে আসি হচ্ছে আমরা এসএ নোড থেকে তাহলে ইম্পালসটা জেনারেট হলো। এসএ নোড থেকে ইম্পালসটা জেনারেট হয়ে কী হবে? সেটা অ্যাট্রিয়াল মাসেলকে ডিপোলারাইজেশন করবে। তাহলে এটা মনে করুন এসএ নোড, এখান থেকে অ্যাকশন জেনারেট হয়ে সেটা হচ্ছে এদিক দিয়ে লেফট অ্যাট্রিয়ামে যাবে, রাইট অ্যাট্রিয়ামে যাবে, এদিক দিয়ে যাবে, পুরো অ্যাট্রিয়ামকে ডিপোলারাইজেশন করে। অ্যাট্রিয়ামকে ডিপোলারাইজেশন করে 3টা ইন্টারনোডাল পাথ হয়ে থাকে এখানে। এই ইন্টারনোডাল পাথ হয়ে 3টা দিয়ে সে যাবে হচ্ছে এভি নোডে। তাহলে প্রথমে ছিল এসএ নোডে, এসএ নোড থেকে অ্যাট্রিয়ামকে ডিপোলারাইজেশন করলো, তারপরে হচ্ছে এভি নোডে গেল। এই এভি নোডে যাবে সে কোলিনার্জিক পাথ হয়ে এবং এখানে গিয়ে সে এভি নোডকে ডিপোলারাইজেশন করবে। এভি নোডকে ডিপোলারাইজেশন করলে এরপরে কি আছে? এভি বান্ডেল বা বান্ডেল অফ হিস। এই বান্ডেল অফ হিস ধরে সে হচ্ছে সেন্ট্রাল পার্ট অফ দ্য সেপ্টামকে ডিপোলারাইজেশন করবে, এবং সেন্ট্রাল পার্ট অফ দ্য ডিপোলারাইজেশন অফ দ্য সেপ্টাম শেষ হলে সে লেফট টু রাইট সাইডে সেপ্টামকে এভাবে ডিপোলারাইজেশন করতে থাকবে। তাহলে সেপ্টাল ডিপোলারাইজেশন হবে। ঠিক আছে? এই যে এখানে দেখানো হয়েছে সেপ্টাল ডিপোলারাইজেশন। যখন সেপ্টাল ডিপোলারাইজেশন লেফট টু রাইট কমপ্লিট হয়ে যাবে, তখন আমাদের যে ভেন্ট্রিকলের বাকি যে অংশগুলো আছে, আমাদের পার্কিনসি ফাইবার হয়ে এই বান্ডেল অফ হিস দিয়ে, লাইট এবং লেফট বান্ডেল ব্রাঞ্চ দিয়ে আমাদের ভেন্ট্রিকল এন্ডোকার্ডিয়াম টু এপিকার্ডিয়ামে হচ্ছে ডিপোলারাইজেশন করতে থাকবে। এই মেজর ভেন্ট্রিকলের এই যে এতটুকু, এটুকু হচ্ছে মেজর ভেন্ট্রিকল বলি আমরা, কেমন? এই মেজর ভেন্ট্রিকলের ডিপোলারাইজেশন যখন কমপ্লিট হয়ে যাবে, একদম লাস্টে গিয়ে এই যে পোস্টেরিয়র বেজাল যে পার্টটা আছে আমাদের ভেন্ট্রিকলে, সেটা ডিপোলারাইজেশন হবে, কেমন? তাহলে পোস্টেরিয়র বেজাল ডিপোলারাইজেশন হবে। তারপরে পোস্টেরিয়র বেজাল ডিপোলারাইজেশনের পর এখন রিপোলারাইজেশন শুরু হবে। তো ডিপোলারাইজেশন যেখান থেকে শেষ হয়, রিপোলারাইজেশন এক্স্যাক্টলি সেইখান থেকে স্টার্ট হয়। এবং আমরা দেখেছি যে ডিপোলারাইজেশনটা হচ্ছিল এন্ডোকার্ডিয়াম টু এপিকার্ডিয়ামে। এইখানে এপিকার্ডিয়াম টু এন্ডোকার্ডিয়ামে হচ্ছে রিপোলারাইজেশনটা হবে, উল্টা হবে। ঠিক আছে? রিপোলারাইজেশন প্রথমে তাহলে কী হবে? মেজর ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন হবে এপিকার্ডিয়াম টু এন্ডোকার্ডিয়াম, তারপরে হচ্ছে আমাদের সেপ্টাল রিপোলারাইজেশন হবে উপরের দিকে। এই সেপ্টাল রিপোলারাইজেশনের পরে বাকিগুলো আমাদের হচ্ছে রিপোলারাইজেশন হবে। তাহলে এইভাবে আমাদের হচ্ছে যে কার্ডিয়াক ইম্পালসটা আছে এসএ নোডে জেনারেট হলো, যে অ্যাকশন পোটেনশিয়ালটা, সেটা প্রোপাগেশন হয়ে নিচের দিকে যাবে। বোঝা গেছে? আমি আরেকবার বলে দিই যে ইম্পালসটা জেনারেট হবে এসএ নোডে, সেটা প্রথমে অ্যাট্রিয়ামকে ডিপোলারাইজেশন করবে, তারপর ইন্টারনোডাল পাথ হয়ে দিয়ে সে এভি নোডে যাবে, এভি নোডকে ডিপোলারাইজেশন করবে, সেখান থেকে বান্ডেল অফ হিস দিয়ে সেপ্টামে যাবে, সেপ্টাল ডিপোলারাইজেশন করবে ফ্রম লেফট টু রাইট। এই সেপ্টাল ডিপোলারাইজেশনের পরে সে পার্কিনসি ফাইবার হয়ে রাইট এবং লেফট বান্ডেল ব্রাঞ্চ দিয়ে চলে যাবে হচ্ছে দুইটা ভেন্ট্রিকলকে সে মেজর ভেন্ট্রিকলের ডিপোলারাইজেশন করবে ফ্রম এন্ডোকার্ডিয়াম টু এপিকার্ডিয়াম। এইটা হয়ে গেলে সে হচ্ছে পোস্টেরিয়র বেজাল ডিপোলারাইজেশন করবে একইভাবে এন্ডোকার্ডিয়াম টু এপিকার্ডিয়াম। তারপরে রিপোলারাইজেশন শুরু হবে উল্টা দিক থেকে, মানে এপিকার্ডিয়াম টু এন্ডোকার্ডিয়াম। এবং রিপোলারাইজেশন প্রথমে মেজর ভেন্ট্রিকলের হবে, তারপরে হচ্ছে আমাদের সেপ্টাল বা প্যাপিলারি মাসেলের রিপোলারাইজেশনটা হবে। এটা আমি ইসিজির ভিডিওতেও বলেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন ওইটা যদি কারোর প্রয়োজন পড়ে। তো ফার্স্ট ইয়ারে তো এগুলো লাগে না,
ইসিজি তাই কারণ ইসিজি ফার্স্ট ইয়ারে আমি আলোচনাও করিনি, কিন্তু এখান থেকে বেসিক যদি কেউ দেখতে চান ওটা দেখে নিতে পারেন, কারণ ইসিজি আমি এই সিরিজে আশা করি মানে আমি আলোচনা করতে চাচ্ছি না, আমি এখানে ইসিজির ভিডিওগুলো নিব না, কেমন যেটা অলরেডি নিয়ে রেখেছি ওটা দেখলে বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের কার্ডিক অ্যাকশন পোটেনশিয়াল এবং তার প্রোপাগেশন। এখন কিছু ফ্যাক্টর আছে যেগুলো আমাদের এই অ্যাকশন পোটেনশিয়ালকে একটু হচ্ছে ইনফ্লুয়েন্স করতে পারে। তো এই কী ইনফ্লুয়েন্স করতে পারে, এখানে বেশ কয়েকটা জিনিস আমাদেরকে জানতে হবে। একটা যেটা ইনফ্লুয়েন্স করতে পারে সেটা হচ্ছে অটোনমিক নার্ভ সাপ্লাই, আরেকটা যেটা ইনফ্লুয়েন্স করতে পারে সেটা হচ্ছে ড্রাগস, এবং আরেকটা হচ্ছে কিছু আয়ন্স আছে যেগুলো হচ্ছে আমাদের এই অ্যাকশন পোটেনশিয়ালকে অনেক সময় ইনফ্লুয়েন্স করতে পারে। তো ইনফ্লুয়েন্স কী করে, আমরা জানি যে হার্টে দুই টাইপের সাপ্লাই থাকে, তাই না? সিম্প্যাথেটিক সাপ্লাইও থাকে, আবার প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাইও থাকে। তো এই সিম্প্যাথেটিক সাপ্লাইটা এটা আসে হচ্ছে আমাদের T3 থেকে T4 যে স্পাইনাল সেগমেন্ট আছে থোরাসিক, সেইখান থেকে আসে, এবং এরা সিম্প্যাথেটিক সাপ্লাই দেয় বাই নরএপিনেফ্রিন, এপিনেফ্রিন, ক্যাটেকোলামাইন এগুলো দিয়ে, এবং এরা স্টিমুলেট করে মেইনলি হচ্ছে আমাদের β1 অ্যাড্রেনার্জিক রিসেপ্টর, এগুলো একটু মনে রাখবেন কেমন। তো এইগুলো কি করে, আমাদের হার্ট রেটকে বাড়ায় দেয়। হার্ট রেট বাড়ালে সেটাকে আমরা বলি হচ্ছে ক্রোমোট্রফিক, এবং যেহেতু বাড়াচ্ছে এই কারণে এটাকে আমরা বলি পজিটিভ ক্রোমোট্রফিক। এখন এটা কেন বাড়ায়, কিভাবে বাড়ায়, এর কারণ হচ্ছে কেন যে বাড়ায় এই মেকানিজমটা আসলে এখন পর্যন্ত নট ক্লিয়ার টু ফিজিওলজিস্ট, কিন্তু ধারণা করা হয় যে এই যেই সিম্প্যাথেটিক স্টিমুলেশন যখন হয় β1 অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের বাই নরএপিনেফ্রিন বা ক্যাটেকোলামাইন, তখন কি হয় যে আমাদের কি বলে এসএ নোডের যেই সোডিয়াম ক্যালসিয়াম চ্যানেলটা আছে এটার পারমিয়েবিলিটি অনেক বেশি বেড়ে যায়। তাহলে পারমিয়েবিলিটি যদি বেড়ে যায় তাহলে তার অ্যাকশন পোটেনশিয়াল হতে আরও কম সময় লাগবে, কারণ কি বেশি পারমিয়েবল হচ্ছে তাড়াতাড়ি সে অ্যাকশন পোটেনশিয়ালে চলে যেতে পারবে, তার রেস্টিং মুভমেন্ট পোটেনশিয়ালটাও কমে যাবে। এই কারণে তার ফায়ারিং অফ এসএ নোডটা অনেক বেশি হবে। এই যে ফায়ারিং অফ এসএ নোড অনেক বেশি হচ্ছে, এইটাকেই আমরা বলি হচ্ছে পজিটিভ ক্রোমোট্রফি। তাহলে এসএ নোড ফায়ার যদি বেশি করে তাহলে কী হবে, হার্ট রেট বেশি হবে, তাই না? তাহলে হার্ট রেটও বেড়ে যাবে। দ্বিতীয় কথা, এটা হচ্ছে আমাদের যে কন্ডাকশন ভেলোসিটি এটাও বাড়াবে, কারণ কি সাবসিকুয়েন্ট যে এরিয়াগুলো আছে যেখানে হচ্ছে আমাদের কার্ডিয়াক ইম্পালসটা প্রোপাগেট হবে, কারণ এখানে সোডিয়াম আর ক্যালসিয়ামের যেই পারমিবিলিটি সেটা বেড়ে যাচ্ছে, তো এই সাবসিকুয়েন্ট এরিয়াতেও দেখা যাবে আমাদের অ্যাকশন পোটেনশিয়ালটা খুব তাড়াতাড়ি হবে। তাড়াতাড়ি যদি হয় তাহলে কন্ডাকশন ভেলোসিটি মানে তাড়াতাড়ি যেতে পারবে, তখন কি ভেলোসিটি বেড়ে যাবে। এই যে ভেলোসিটি বেড়ে যাওয়া বা এভিনোডাল যে ডিলেটা কমে যাওয়া, এটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ ড্রোমোটপিক ইফেক্ট। তাহলে পজিটিভ ড্রোমোটপিক করবে। তারপরে আমাদের যে পার্কিনজি ফাইবারের স্টিমুলেশন এটাকেও সে বাড়াই দিবে, তার মানে কী হবে, পজিটিভ বাথমোট্রফি হবে। আর কি হবে, আমাদের কার্ডিয়াক মাসেলের কন্ট্রাক্টিলিটি বাড়াবে, কারণ কি এখানে ক্যালসিয়াম চ্যানেল যেগুলো আছে, ক্যালসিয়াম চ্যানেলের যেই ওপেনিংটা এটা আরও মানে ভালো করবে, তাড়াতাড়ি করে দিবে, কেমন। যার কারণে আমরা জানি যে কার্ডিয়াক মাসেল কন্ট্রাকশনের জন্য ক্যালসিয়াম অনেক জরুরি, তাহলে কন্ট্রাক্টিলিটিটা ভালো হবে, তার মানে কি আয়োনোট্রপি করবে। তাহলে এই চারটা কথাও যদি অ্যাটলিস্ট আমরা মনে রাখতে পারি, যে পজিটিভ ক্রোমোটপি করে বা হার্ট রেট বাড়ায় দেয়, পজিটিভ ব্রোমোট্রফি করে বা কন্ডাকশন ভেলোসিটি বাড়িয়ে দেয়, পজিটিভ বাথমোট্রফি করে বা পার্কিনজি ফাইবারের স্টিমুলেশন বাড়ায় দেয়, এবং পজিটিভ আয়োনোট্রপি করে বা কন্ট্রাক্টিলিটি বাড়ায় দেয়, তাহলেও চলবে। স্যাররা অনেক খুশি এতটুকু বলতে পারলে, অত মেকানিজম লাগবে না। মেকানিজম একটাই, যে এখানে হচ্ছে আমাদের আননোন রিজিয়নে আমাদের সিম্প্যাথেটিক স্টিমুলেশনের কারণে সোডিয়াম ক্যালসিয়াম চ্যানেলটা এখানে ওপেন হয়ে যায়, পারমিবিলিটি বেড়ে যায়, ঠিক আছে। এক্স্যাক্টলি অপোজিট ইফেক্ট হয় ইন কেস অফ প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই। আমরা জানি যে হার্টের প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই আছে দুইটা ভ্যাগাস নার্ভ থেকে, যেখানে আমাদের রাইট ভ্যাগাসটা মেইনলি সাপ্লাই দেয় এসএ নোডকে, আর লেফট ভ্যাগাসটা মেইনলি সাপ্লাই দেয় হচ্ছে এভি নোডকে। এবং এই সাপ্লাইটা আসলে এভি নোড আর এসএ নোডেই মেইনলি থাকে। দেখা যায় অ্যাট্রিয়াল মাসেলে একেবারে সাপ্লাই নেই বললেই চলে, আর ভেন্ট্রিকুলোতে একেবারে নেই, মানে ভেরি ফিউ, বলাই যায় না, এত কম থাকে আমাদের ভেন্ট্রিকুলের প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাইটা। এবং এই যে আমাদের প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাইটা আসলে অ্যাসিটাইলকোলিন যেই নিউরোট্রান্সমিটার এটা দিয়ে কাজ করে, এবং স্টিমুলেট করে হচ্ছে M2 মাস্কারিনিক রিসেপ্টর, এবং M2 মাস্কারিনিক রিসেপ্টর মেইনলি হচ্ছে এসএ নোড এবং এভি নোডে থাকে, ঠিক আছে। এটা কি করবে, এক্স্যাক্টলি অপোজিট ইফেক্ট করবে অফ সিম্প্যাথেটিক সাপ্লাই। তাহলে এখানে কী হবে, নেগেটিভ ক্রোমোটপি, নেগেটিভ ব্রোমোটপি, নেগেটিভ বাথমোটপি, নেগেটিভ আয়োনোটপি। তার মানে কি হার্ট রেট কমাবে, কন্ডাকশন ভেলোসিটি কমাবে বা এভি নোডাল ডিলে বাড়াবে, আমাদের স্টিমুলেশন অফ পার্কিনজি ফাইবার কমাবে, এবং কন্ট্রাক্টিলিটি অফ ভেন্ট্রিকুলো কমাবে। এখন দেখা যায় মাঝে মাঝে দেখা যাবে যে আমাদের ভ্যাগাল স্টিমুলেশন যদি অনেক 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 বেশি হয়ে যায়, তখন পুরো হার্টকে সে অফ করে দিতে পারে বা বন্ধ করে দিতে পারে। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ভেন্ট্রিকুলার এসকেপ বা ভ্যাগাল এসকেপ। এখানে কি হয়, কোনো কারণে যদি আমাদের যেই
আমাদের যেই ভ্যাগাস নার্ভ অনেক বেশি স্টিমুলেশন হয়, তখন কি হয়, আমাদের যে এসএ নোড ফায়ার করা বন্ধ করে দেয়। তখন কি হবে, এসএ নোডের যেই ইম্পালসটা এটা হচ্ছে এভি নোডে যাইতে পারবে না। যদি যাইতে না পারে তখন ভেন্ট্রিকল একটা সময়ের জন্য তার বিটিংটা স্টপ করে দিবে। এই বিটিংটা স্টপ করে কত সেকেন্ডের জন্য, অনেকে বলে এই গাইডনের সম্ভবত আছে 5 থেকে 20 সেকেন্ডের মতো এই বিটটা অফ থাকে। তারপরে কি হয়, আমরা বলেছি রিজার্ভ পেসমেকার থাকে আমাদের দেহে অনেক। তো দেখা যায় একটপিক একটা পেসমেকার ডেভেলপ করে, সেটা হতে পারে এভি ম্যান্ডেলে, হতে পারে হচ্ছে পার্কিনসি ফাইবারে। এইখান থেকে তখন হচ্ছে বিট করা শুরু করে। এই যে এসএ নোডকে স্কেপ করে চলে গেল, এটাকে আমরা বলি হচ্ছে ভেন্ট্রিকুলার স্কেপ বা ভ্যাগাল স্কেপ। ঠিক আছে, এটাই। আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই অ্যাকশন পোটেনশিয়ালকে বা আমাদের যে স্টিমুলেশনকে এটাকে এফেক্ট করতে পারে, সেটা হচ্ছে পটাশিয়াম আর হচ্ছে ক্যালসিয়াম। তো পটাশিয়ামের কাজ কি, পটাশিয়াম হচ্ছে রিপোলারাইজেশন করবে, তাই না? এখন চিন্তা করুন, যদি পটাশিয়ামের পরিমাণ অনেক 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 বেশি বেড়ে যায়, তাহলে কী হবে, রিপোলারাইজেশন বেশি হবে না ডিপোলারাইজেশন বেশি হবে? রিপোলারাইজেশন বেশি হবে, তাই না? রিপোলারাইজেশন মানে কি, হার্ট ডাইলেটেশন হবে, তাই না? তো এই পটাশিয়াম বেশি হলে হার্ট ডাইলেটেড হয়ে যাবে, মানে ডায়াস্টলে চলে যাবে, এবং ফ্লাসিড হয়ে যাবে, মানে তুলতুলে হয়ে যাবে, কারণ সে কন্ট্যাক্ট করতে পারছে না। কন্ট্যাক্ট করার জন্য তো তার ক্যালসিয়াম সোডিয়াম এগুলো লাগবে, পটাশিয়াম দিয়ে তো আর কন্ট্যাক্ট হবে না, পটাশিয়াম দিয়ে রিল্যাক্সেশন হবে বা ডায়াস্টল হবে। এই ফ্লাসিড এবং ডাইলেটেড হয়ে যাবে, এবং কনসেন্ট্রেশনটা যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে ডায়াস্টলিক কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাবে, মানে হার্ট আর কাজই করতে পারবে না। তাহলে কী হবে, ডায়াস্টলিক কার্ডিয়াক অ্যারেস্ট। ঠিক আছে, তো দেখা যায় যে আমাদের ইলিভেশন অফ পটাশিয়াম যদি 2 to 3 ফোল্ড নর্মাল ভ্যালু থেকে বাড়ে, তাহলে আমাদের যেই মানে 2 থেকে 3 ফোল্ড বাড়লেই পটাশিয়ামের লেভেল, আমাদের হার্টের অবস্থা খারাপ হয়ে যায়, হার্টে অ্যাবনর্মাল রিদম ডেভেলপ করে এবং আলটিমেটলি ডেথ হয়ে যায় মানুষের। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে, কেমন, যে ডায়াস্টলিক কার্ডিয়াক অ্যারেস্ট করবে, এবং পটাশিয়াম যদি বাড়ে তাহলে ডাইলেটেড হয়ে যাবে হার্টটা, ফ্লাসিড হয়ে যাবে এবং ডায়াস্টলে গিয়ে অ্যারেস্ট হয়ে যাবে। আরেকটা হচ্ছে ক্যালসিয়াম এক্স্যাক্টলি অপোজিট ইফেক্ট অফ পটাশিয়াম করে। ক্যালসিয়ামের তো কন্ট্রাক্টিলিটি করাই কাজ, তাই না? তাহলে ক্যালসিয়াম যদি বেশি থাকে তাহলে কন্ট্রাক্টিলিটিটা বেশি হবে, তাহলে কন্ট্রাক্ট যদি বেশি করে তাহলে হার্ট কী হবে, স্প্যাস্টিক হয়ে যাবে বা কন্ট্রাক্টেড হয়ে যাবে, তাই তো? তাহলে হার্ট যদি কন্ট্রাক্টেড হয়ে যায় তাহলে কি সে একে পাম্প করতে পারবে আগের মতো? পারবে না তো। তাহলে কি হবে, হার্ট হচ্ছে সিস্টোলে অ্যারেস্ট হয়ে যাবে, মানে সে সিস্টোলে থাকবে, আর ডায়াস্টোল হতেই পারবে না, কারণ এখানে খালি ক্যালসিয়াম, কোনো পটাশিয়াম নেই। আর যদি ক্যালসিয়াম কমে যায় তাহলে পটাশিয়ামের মতো, মানে উল্টা ইফেক্ট হবে। তাহলে এটাই হচ্ছে মোটামুটি আমাদের কার্ডিয়াক অ্যাকশন পোটেনশিয়াল এবং তার যাবতীয় বিষয়াদি। আমি মোটামুটি একেবারে বেসিক থেকে বলার চেষ্টা করেছি। আমি আশা করছি কিছুটা হলে আপনাদের মাথায় ঢুকিয়ে দিতে পেরেছি। আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে আশা করি কিছুটা হলেও শিখতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালাম।